আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে বাংলা বইয়ের পাখি গল্পটা পড়াবো এখন। এরপরে আমরা গল্প শেষ হয়ে গেলে আমরা এমসিকিউ এবং সৃজনশীল যে প্রশ্ন আছে সেগুলো শিখবো। তোমরা ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখবে। ডান পাটা মাটি থেকে 1 বিঘত উঠে। আসলে এই 1 বিঘত শব্দের অর্থ হলো আধা হাত পরিমাণ। 1 বিঘত মানে আধা হাত পরিমাণ। তাহলে ডান পাটা মাটি থেকে একটু অর্ধেক হাত পরিমাণ উঠানো যায়, তারপরে বেশি উঠে না। কুমু তাহলে চলে কি করে? তার মানে কুমু একটা মেয়ের নাম, সে অসুস্থ। মাসিরা মাকে বললেন, কিচ্ছু ভাবিস নে। মাসি তো তোমরা জানো, মাসি হলো মাসি, পিসি। মাসি হলো মার বোন, হলো মাসি মানে খালা যেটাকে বলা হয়। তো মাসিরা মাকে বললেন, মানে খালারা মাকে বলছে, মানে মার বোনেরা মাকে বলল, কিচ্ছু ভাবিস নে, রোগ তো সেরেই গেছে। তাহলে এখন ওকে ঝাড়া 3 মাস সোনাঝুরিতে মার কাছে রেখে দে। তাহলে মানে কয় মাস? ঝাড়া 3 মাস। ঝাড়া 3 মাস মানে মোট 3 মাস সোনাঝুরিতে, এটা হলো একটা জায়গার নাম সোনাঝুরি। আর মার কাছে রেখে দে মানে মাসির মা, মানে তার মার মা, মানে তার নানির কাছে রেখে দিতে দিয়ে আসতে বলছে। দেখিস কেমন চাঙ্গা হয়ে উঠবে। বাবাও তাই বললেন। বাহ, তবে আর ভাবনা কি কুমু, আর তো তোমার চিন্তা নেই কুমু। তাছাড়া ওখানে ওই লাটু বলে মজার ছেলেটা আছে। কে? লাটু। লাটু একটা ছেলের নাম, যে ওর খেলার সাথী। হেসে খেলে তোর দিন কেটে যাবে। কিন্তু পড়া? কুমু যে পড়ায় বড় ভালো। 3 মাস গেছে শুয়ে শুয়ে। তার মানে তার 3 মাস নষ্ট হয়েছে শুয়ে শুয়ে। আবার 3 মাস গেছে হলো পায়ে লোহার ফ্রেম বেঁধে হাঁটতে শিখে। তার মানে 3 মাস গেছে পায়ে লোহার ফ্রেম বেঁধে হাঁটতে শিখে। আরো 3 মাস যদি যায় দিদিমার বাড়িতে। দিদিমা এখানে হলো তার কি, তার আসলে নানি, তার নানিকে দিদিমা বলে। তাহলে দিদিমার বাড়িতে তাহলে পড়া সব ভুলে যাবে না? মা বললেন, পড়ার জন্য অত ভাবনা কিসের? পড়ার জন্য তোমাকে এত চিন্তা করতে হবে না। লাটুর বাড়ির মাস্টার তোমাকেও পড়াবে। তা লাটুর যে একজন বাড়ির মাস্টার মানে লজিং মাস্টার আছে, সেও তোমাকে পড়াবে। মাসিরা বললেন, বেঁচে উঠেছিস এই যথেষ্ট। তা না হয় একটা বছর ক্ষতিই হলো, তাতে কি এমন অসুবিধাটা হবে শুনি? হাসি, রত্না সবাই উপরের ক্লাসে উঠে যাবে। তাহলে তার বান্ধবীর নাম, ক্লাসমেটের নাম কি? হাসি, রত্না। কুমু পরে থাকবে ভাবলেও কান্না পায়। কুমুর চোখ ঝাপসা হয়ে আসে। সোনাঝুরিতে দিম্মার বাড়িতে, দিম্মা মানে দিদিমা, সোনাঝুরিতে দিম্মার বাড়িতে দোতলায় বড় ঘরে মস্ত জানালার ধারে আরাম চেয়ারে বসে চেয়ে দেখে দূরে একটা বিল। সেখানে হাজার হাজার বৃষ্টির জলের ফোঁটা পড়ছে, আর অমনি বিলের জলে মিশে যাচ্ছে। তার মানে বৃষ্টির পানি, বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির পানিগুলো বিলের জলে মিশে যাচ্ছে। আস্তে আস্তে পাটা আবার একটু তুলতে চেষ্টা করে কুমু। কুমু আবার পাটা তুলতে চেষ্টা করে, সে পাটা একটু নাড়াচাড়া করে। সন্ধ্যা হয়ে আসছে, বৃষ্টি থেমে গেছে, বিলের জল সাদা চকচক করছে। তাহলে সাদা চকচক করছে কোনটা? বিলের জল। আকাশ থেকে হঠাৎ ছায়ার মতো কি বিলের উপর নেমে এলো। কুমু দেখে ঝাঁকে ঝাঁকে সাদা ফিকে ছাই, ঝাঁকে ঝাঁকে সাদা ফিকে ছাই রঙের বুনো হাঁস ঝুপঝাপ জলে নামছে। আসলে এগুলো আমাদের অতিথি পাখি, গেস্ট বার্ড। একছড়া কি যেন সাদা ফুল হাতে নিয়ে লাটু এসে বলল, ওই দেখ বুনো হাঁসরা আবার আসছে। তাহলে একছড়া মানে একটা থোকা, ফুলের থোকা, সাদা ফুল নিয়ে আসছে লাটু, এসে বলল, ওই দেখ বুনো হাঁসরা আবার এসেছে। তার মানে কতগুলো বুনো হাঁস এসেছে। শিকারীদের কি মজা! ইস, আমার যদি একটা ইয়ার গান থাকতো। এটা কে বলছে? লাটু বলছে। লাটু বলছে তার যদি একটা ইয়ার গান থাকতো, এটা দিয়ে সে পাখিগুলোকে মারতো। কুমু বলল, বন্দুক নেই, ভালোই হয়েছে, অমন সুন্দর পাখিও মারতে ইচ্ছা করে। দিম্মা তখন ঘরে এসে বললেন, হ্যাঁ, ওদের এই এক চিন্তা। কুমু বলে, কোত্থেকে এসেছে ওরা? ওই যে শীত পরে অমনি উত্তরের ঠান্ডা দেশ থেকে ঝাঁকে ঝাঁকে উড়ে আসে, বাঁধের কাছে 2-3 দিন বিশ্রাম করে। তারা কি করে? তারা বাঁধের কাছে 2-3 দিন বিশ্রাম করে, তারপর আবার তারা দক্ষিণ দিকে উড়ে যায়। শোনা যায় নাকি সমুদ্রের উপর দিয়ে আন্দামান অবধি উড়ে যায় কেউ কেউ। আন্দামান হলো ভারত মহাসাগরের একটা দ্বীপের নাম, সবুজ প্রকৃতির জন্য বিখ্যাত একটা দ্বীপ হলো এই আন্দামান। তাহলে কি বলছে, আমাদের দেশে সাধারণত কি হয়, যখন শীতকাল হয় তখন উত্তরের দেশগুলো আরো বেশি শীত পড়ে। তখন সে পাখিগুলো সেই শীত সহ্য করতে না পেরে তারা কি করে, তারা উড়ে আমাদের দিকে আসে। কিন্তু আমাদের শীতের চেয়ে তাদের শীত আরো বেশি ঠান্ডা থাকে, এজন্য তারা এদিক ছুটে আসে। লাটু কাছে এসে ফুলটা কুমোর খাটে রেখে বলল, আবার শীতের শেষে ঝাঁকে ঝাঁকে সব ফিরে আসে। সে কথা তো বললেন না ঠাকুমা। লাটুর কথায় প্রায় সঙ্গে সঙ্গে দূরে দুমদুম করে বন্দুকের গুলির শব্দ হলো। বন্দুকের গুলির শব্দ কেমন হলো? দুমদুম। আর বুনোহাঁসের ঝাঁক জল ছেড়ে আকাশে ওড়ে খুব খানিকটা ডাকাডাকি করে আবার জলে নামল। পরদিন সকালে জানালা খুলে পর্দা টেনে দিম্মা চলে গেলে কুমু জানালা দিয়ে চেয়ে দেখে লেবু গাছের পাতার আড়ালে ডাল ঘেঁষে কোনো মতে আঁকড়ে পাকড়ে বসে রয়েছে ছোট্ট একটা ছাই রঙের বুনোহাঁস। সরু লম্বা কালো ঠোঁট দুটো একটু হা করে রয়েছে, পা দুটো একসঙ্গে জড়ো করা, বুকের রংটা প্রায় সাদা, চোখ দুটো একেবারে কুমুর চোখের দিকে এক দৃষ্টিতে চেয়ে রয়েছে। কালো মখমলের মতো দুটা চোখ সে বুনো হাঁসের।
একদিকে ডানা একটু ঝুলে রয়েছে, খানিকটা রক্ত জমে রয়েছে, সমস্ত শরীরটা থরথর করে কাঁপছে। তাহলে এই যে বুনো হাঁস কি অবস্থায় ছিল, এটা এই পার্টটা তোমাকে একটু শিখতে হবে। ওকে, এটা খতে প্রশ্ন আসতে পারে, তোমাদের সৃজনশীল থাকবে কিন্তু। দাগানো লাইনগুলো থেকে ক পেয়ে যাবা, আর এই পার্ট এরকম পার্ট থেকে খ আসবে। খর জন্য প্রশ্ন ইম্পর্টেন্ট। পাখিটাকে দেখে কুমুর গলার ভিতরে টনটন করতে থাকে, হাত বাড়িয়ে বলে, তোমার কোনো ভয় নেই, কোনো ভয় নেই। পাখিটা চোখ বন্ধ করে আবার খোলে, আর একটু ডাল ঘেঁষে বসে। লাটু কুমুর কাঁধের উপর দিয়ে উকি মেরে পাখিটাকে দেখতে পায়। ইস, ডানায় গুলি লেগেছে বেচারার, তার মানে তার ডানায় গুলি লেগেছিল, চুন হলুদ দিয়ে বেঁধে দিলেও সেরে যেতে পারে, বলিস তো ধরে আনি। লাটু এই যে কুমুর কাঁধের উপর দিয়ে উকি মেরে পাখিটাকে দেখতে পায়, দেখতে পেয়ে সে বলে, ইস, ডানায় গুলি লেগেছে, তারপরে তাকে যদি এনে চুন আর হলুদ দিয়ে বেঁধে দেওয়া হয় তাহলে সে ভালো হয়ে যেতে পারে, বলিস তো ধরে আনি। তাই এটা বলছে লাটু বলছে। কে বলছে? ইস, ডানায় গুলি লেগেছে বেচারার, এটা হলো লাটু বলছে। কুমু বলল, কিন্তু দিম্মা কি বলবেন? কি আবার বলবেন? বলবেন ছি ছি, নোংরা জিনিস ফেলে দে, ওসব কি বাঁচে? এটা কে বলবে? দিদিমা বলবে। তারা মনে করে দিদিমা সেটা তাদেরকে বলবে, নিষেধ করবে এটা কাজটা করতে। কুমু জোর গলায় বলল, নিশ্চয়ই বাঁচে। চুন হলুদ দিয়ে ডানা বেঁধে গরম জায়গায় রাখলে নিশ্চয়ই বাঁচে। লাটু বলল, কোন গরম জায়গায়? আমার বিছানায়, লেপের মধ্যে। তার মানে তারা হলো, গরম জায়গাটা কোথায়? তার লেপের মধ্যে পাখিটাকে যদি রেখে দিতে পারে তাহলে বেঁচে যাবে। দেখিস কেউ যেন টের না পায়। কি করে টের পাবে? আমার বিছানা তো আমি নিজে করি। ডাক্তার আমাকে হাত পা চালাতে বলেছে যে। আচ্ছা, ধরতে গেলে উড়ে পালাবে না তো? তোর যেমন বুদ্ধি, এক ডানায় ওরা যায় নাকি? কি খাবে ও লাটু? লাটু ভেবে পায় না, খাটের মধ্যে বিছানার ভিতরে কি খাওয়াবো একে? না খেয়ে যদি মরে যায়, না খেয়ে যদি মরে যায়, এটা ওকে বলছে। এটা হলো লাটু। এক কাজ করলে হয় না রে কুমু? ঝুড়ি দিয়ে লেবু গাছের ডালে ওর জন্য একটা বাসা বেঁধে দিই। তোমার ঝুড়ি দিয়ে লেবু গাছের ডালে ওর জন্য একটা বাসা বেঁধে দিই, তাহলে ভাঙ্গা ডানা নিয়ে আর পড়ে যাবে না, নিজেই পোকামাকড় ধরে খাবে। তার মানে তারা করলো, তাহলে তারা লেবু গাছের ডালে একটা বাসা বেঁধে দিবে, সেজন্য সেখানে পোকামাকড় খেয়ে বেঁচে থাকতে পারে। দেখো এখানে তোমরা পিকচারটা দেখতে পাও, এই যে এই মেয়েটা কুমু, সে জানলা দিয়ে দেখতেছে, এটা হলো লাটু। সে পাখিটাকে আদর করতেছে। ওকে, নিমেষের মধ্যেই ঝুড়ি নিয়ে লাটু জানালা গলে একেবারে লেবু গাছের ডালে চলে গেল। ভয়ের চোটে পাখিটা পড়ে যায় আর কি। লাটু তাকে খপ করে ধরে ফেললো, কিন্তু কি তার ডানা ঝাপটানি! ঠুকরে ঠুকরে লাটুর হাত থেকে রক্ত বের করে দিচ্ছিল। লাটু দড়ি দিয়ে শক্ত করে ঝুড়ি বেঁধে পাখিটাকে আস্তে আস্তে তার মধ্যে বসিয়ে দিল। লাটু দড়ি দিয়ে একটা ঝুড়ি বেঁধে পাখিটাকে সেখানে বসিয়ে দিল। অমনি পাখিটার আদমরার মতো চোখ বুজে ভালো ডানাটার মধ্যে ঠোঁট গুজে দিল। লাটু সে জায়গাটাতে নিজের পা কাটার সময়কার হলদে মলম লাগিয়ে দিয়ে আবার জানালা গলে ঘরে এলো। তার মানে লাটুর পা কেটে গেছিল একবার, তখন সে নিজে যে মলমটা দিয়েছিল সেই মলমটা তাকে দিয়ে দিল। দিয়ে দিয়ে তারপর সে চলে আসলো। বললো, ঠাকুরমার কাছে যেন আবার বলিস না। বলবে নয়তো শুস না ওটাকে, ঠাকুমা এটা বলতে পারে। কুমু হাঁটতে পারে না ভালো করে, পাখিটাও উঠতে পারে না। পারলে নিশ্চয়ই ওই দূর বিলে ওর বন্ধুদের কাছে চলে যেত। গাছের ডালে ঝুড়িতে ডানায় মুখ গুজে চুপ করে পড়ে থাকতো না। কুমুর পা ভালো হলে কুমুও থাকতো না, এখানে থাকতো না। মার কাছে থাকতো, রোজ স্কুলে যেত, সন্ধ্যাবেলা সাঁতার শিখতো, দৌড় খেলার জন্য রোজ অভ্যাস করতো। আমি এটা একটা খতে প্রশ্ন আসতে পারে যে কুমু ভালো হলে সে কি করতো। এখন আর কোনোদিনও হয়তো কুমু দৌড়াতে পারবে না, কিছুদিন আর পায়ে জোর পায় না, মাটি থেকেই ওই 1 বিঘতের বেশি তুলতে পারে না। 1 বিঘত মানে ওই যে আধা হাত পরিমাণের বেশি পা উঠাইতে পারে না। মনে হয় অন্য পাটার চেয়ে একটু ছোট হয়ে গেছে। শিক্ষার্থীরা, এটা একটা রোগ অনেকের হয়ে যায়, যে হঠাৎ করে এরকম দেখা যায় যে তার একটা পা ছোট হয়ে গেছে, একটা পা বড়, একটা পা ছোট। রোগের কারণে এটা হয়। আরেকবার জানালার কাছে গিয়ে পাখিটাকে দেখে ভালো করে ও ডানাটাকে যে নাড়া যায় না সে বিষয়ে কোনো সন্দেহ নেই। পাখিটা ঝুড়িতে বসে আস্তে আস্তে কালো ঠোঁট দিয়ে বুকের পালক পরিষ্কার করছে। তারপর কিছুক্ষণ ঠোঁট ভরে দিয়ে ঠোঁটে ভর দিয়ে চুপ করে চোখ বুজে পড়ে থাকলো। তারপর আবার চোখ খুলে গাছের ডালা থেকে কি একটা খুঁটে খেলো। কুমু বালিশের তলা থেকে ছোট্ট বিস্কুটের বাক্স থেকে একটুখানি বিস্কুট ছুড়ে দিল। পাখিটা অমনি যেন পাথর হয়ে জমে গেল। কুমু বালিশের তলা থেকে ছোট্ট একটা বিস্কুটের টুকরা তার দিকে ছুঁড়ে মারলো। পাখিটাও অমনি যেন পাথর হয়ে জমে গেল। পাখিটা নড়ল না, বিস্কুটের দিকে ফিরেও চাইল না। কুমু আবার খাটে এসে বসলো, নতুন গল্পের বইটা পড়তে চেষ্টা করলো। 15 মিনিট বাদে আবার একবার জানালা দিয়ে উকি মারলো। বুকের পালক পরিষ্কার করতে করতে পাখিটা আবার কি একটা খুঁটে খেলো। গাছের ডালে পাখিটা একটু নড়ছে, একটু শব্দ হচ্ছে। কুমু তো ভয়ে কাঠ হয়ে যায়। এই বুঝে দিম্মা দেখতে পেয়ে মঙ্গলকে ডেকে বলেন, ফেলে দে ওটাকে, বড় নোংরা, ঝুড়ি খুলে আন, ওটা কে বেঁধেছে ওখানে? তার দিদিমা কাকে বলবে? মঙ্গলকে বলবে। মঙ্গল কিন্তু একজনের নাম। ওকে, তাহলে তো মঙ্গলকে বলবে যে সে যেন পাখিটাকে ছেড়ে দেয় এবং ঝুড়িটা যেন খুলে নিয়ে আসে। কুমু জানালা দিয়ে
চেয়ে দেখে পাখিটা ঘুমিয়ে আছে। কুমু বই নিয়ে বিছানায় গিয়ে শুলো। হঠাৎ জানালার বাইরে শোরগোল। চমকে উঠে দেখে একটা হলদে বেড়াল গাছের ডালে গিয়ে উঠেছে। কুমু ভয়ে কাঠ, এই বুঝে বেড়াল পাখিটা খেলো। কিন্তু খাবে কি, অত বড় পাখি, তার তেজ কত, দিল ঠুকরে ঠেলে ভাগিয়ে। দুটো কাক দূর থেকে মজা দেখলো, কাছে ঘেঁষতে সাহস পেল না। তার মানে দূর থেকে মজা দেখলো কে? দূর থেকে মজা দেখলো হলো দুটা কাক। কুমু সোজা হয়ে দাঁড়িয়ে এ মাথা থেকে ও মাথা হেঁটে বেড়াতে লাগলো। খোরা তো হয়েছে কি, এরকম করে হাঁটলেই না পায়ের জোর বাড়বে। দুবার হেঁটে কুমু এসে যখন খাটে বসলো, পা দুটোতে ব্যথা ধরে গেছে, কিন্তু মনে হচ্ছে যেন ডান পাটা এক বিগতের চেয়ে একটু বেশি তোলা যাচ্ছে। তার মানে আগে যে অর্ধেক পা হাত পরিমাণ উঠানো যায় তো পাটা, আধা হাত পরিমাণ এখন একটু বেশি উঠানো যায়। অমনি করে দিন যায়। বুনো হাঁসের ডানা আস্তে আস্তে সারতে থাকে। দুদিন পর পাখির ঝাঁক বিল থেকে দক্ষিণ দিকে উড়ে গেল। মানে একটা পাখির ঝাঁক বিল থেকে দক্ষিণ দিকে উড়ে গেল। গাছের ডালে বসে পাখিটা একটা ডানা ঝাপটাতে লাগলো। উড়বার জন্য কি যে তার চেষ্টা, কিন্তু ডানা ভাঙ্গা ভর সইবে কেন? হাঁসটা ঝুড়ি থেকে পিছলে পরে নিচের ডালের ফাঁকে আটকে থাকলো। লাটু তখন স্কুল থেকে ফেরেনি। কুমু করে কি, জানালার ধারে দাঁড়িয়ে এক দৃষ্টে চেয়ে থাকলো। পাখিটা অনেকক্ষণ অসাড় হয়ে ঝুলে থাকার পর আশ্রে পাশ্রে নিজেই সেই ডালটার উপর চড়ে বসলো। লাটু ফিরে এসে আবার ওকে তুলে ঝুড়িতে বসিয়ে দিল। ঠোকরালো একটু সে, তবে তেমন কিছু নয়। ডানায় আবার ওষুধ লাগিয়ে দিল লাটু। এমন করে দিন যায়। রোজ পাখিটা একটু করে সেরে ওঠে, ঝুড়ি থেকে ডালে নামে, আর আনন্দের চোটে কুমুও ঘরময় হেঁটে বেড়ায়। নিজের বিছানা নিজে পাতে, নিজে স্নান করে জামা কাচে। দুপুরবেলা এক ঘুম দিয়ে উঠে নিজেই বসে অঙ্ক কষে। দুপুরবেলা এক ঘুম দিয়ে উঠে নিজেই বসে অঙ্ক কষে, নিজে অঙ্ক করে। বাড়িতে চিঠি লেখে, মা বাবা তোমরা ভেবো না আমি রোজ রোজ সেরে উঠছি। রত্নাদের বলো আমি পরীক্ষা দিব। রত্না ওর বান্ধবী। অমনি করে 1 মাস কাটলো। তার মধ্যে একদিন খুব বৃষ্টি হয়েছিল। পাখিটা ঝুড়ির তলায় গাছের ডালের আড়ালে গিয়ে লুকালো। তারপর বৃষ্টি থেমে আবার যখন রোদ উঠলো, পাখিটা দিব্যি ডানা মেলে পালক শুকালো। কুমু অবাক হয়ে দেখলো তার ডানা সেরে গেছে। তা 2 দিন পরে দুপুরে মাথার অনেক উপর দিয়ে মস্ত এক ঝাঁক বুনো হাঁস তীরের মতো নকশা করে উড়ে গেল। কুমুর পাখিও হঠাৎ কি মনে করে ডাল ছেড়ে অনেকখানি উঁচুতে উড়ে গেল, কিন্তু তখনই আবার নেমে এসে মগ ডালে বসলো। হাঁসটাও নামলো, পাখিটা সেই দিকেই চেয়ে থাকলো। সারা রাত বুনো হাঁসরা বিশ্রাম করে। পরদিন সকালে যখন দল বেঁধে আকাশে উড়লো, কুমুর পাখিও তাদের সঙ্গে নিল। দল থেকে অনেকটা পিছিয়ে থাকলো বটে, কিন্তু ক্রমাগত যেরকম উঠতে লাগলো, কুমু লাটুর মনে কোনো সন্দেহ রইল না যে এখনই ওদের ধরে ফেলবে। তবে পাখিটা উঠতে উঠতে তাদের দলে যোগ দিতে পারবে। সে বিকেলে কুমু নিজেই হেঁটে নিচে নামলো। ডান পাটা যেন একটু ছোটই মনে হলো। কুমু বলল, দিম্মা, পাটা একটু ছোট হলেও কিছু হবে না, আমি বেশ ভালো চলতে পারি। তাহলে তার ডান পাটা একটু ছোট ছিল, এটা মনে রাখবা। বুনো হাঁসটার একটু ডানা ছোট হয়ে গেছে শুনে দিম্মা তো অবাক। তখন লাটু আর কুমু দুজনে মিলে দিম্মাকে পাখির গল্প বলল। দিম্মা কুমুর মাথায় হাত বুলিয়ে বললেন, ও মা, বলিসনি কেন, আমি হচ্ছে পাখি ভালোবাসি। আমি তারা মনে করেছিল হয়তো দিম্মা আসলে নিষেধ করবে বা বকা দিবে, কিন্তু তার দিম্মাও পাখি ভালোবাসে। তাহলে দিম্মা হলো, এখানে দিদিমাকে দিম্মা বলে সম্বোধন করা হয়েছে। এক ছড়া মানে হলো এক গুচ্ছ। আন্দামান হলো ভারত মহাসাগরে অবস্থিত ভারতের একটা দ্বীপাঞ্চল। সমুদ্র বেষ্টিত এই অঞ্চল প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। বিখ্যাত কিসের জন্য? প্রাকৃতিক সৌন্দর্যের জন্য। অবধি মানে পর্যন্ত, এক দৃষ্টে মানে এক দৃষ্টিতে চোখের পলক না ফেলে। নিমেষ মানে মুহূর্ত, নিমেষ মানে মুহূর্ত। বিগত হলো আধা হাত পরিমাণে, যে বিগত শব্দ হতো আধা হাত পরিমাণ। শোরগোল মানে চিৎকার চেঁচামাচি। আশ্রে পাশ্রে মানে অনেক চেষ্টা করে। মগডাল হলো সবচেয়ে উঁচু ডাল, উপরের ডাল। তাহলে এটা পরে শিক্ষার্থীদের আসলে প্রাণীদের প্রতি একটু ভালোবাসা জন্মিবে। তোমরা পাঠ পরিচিতি এটা শিখে ফেলবো, ওকে? যে পাখি গল্পটি নীলা মজুমদারের চিরকালের সেরা এই গল্প সংকলন থেকে সংগ্রহ করা হয়েছে। তো গল্পের কিশোরী কুমু অসুস্থ হলে তা নিয়ে দুশ্চিন্তা পড়ে পরিবার। সহপাঠীরা সবাই উপরে ক্লাসে উঠে যাবে, কুমু নিচের ক্লাসে পড়ে থাকবে। এই নিয়ে কুমুর ভাবনার শেষ নেই। দ্রুত সুস্থতার জন্য কুমু সোনাঝুরিতে দিদিমার দোতলা বাড়ির উন্মুক্ত পরিবেশে এলে এক অভূতপূর্ব ঘটনা ঘটে। তার মানে দিদিমার বাড়ি হলো দোতলা, মনে রাখবা। শিকারী বন্দুকের গুলির আঘাতে একটা বুনো হাঁস আহত হলে কুমু তার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয়। পাখিটাকে সুস্থ করে তোলার জন্য সে ব্যাকুল হয়ে ওঠে। সমবয়সী কিশোর লাটুর সহযোগিতা নিয়ে কুমু পাখিটাকে সকল বিপদ থেকে বাঁচতে এবং দ্রুত সুস্থ হয়ে উঠতে সাহায্য করে। গল্পটি একটি অসাধারণ দিক হচ্ছে পাখিটি সেরে ওঠার প্রতিটি ধাপ থেকে কুমু নিজেও সুস্থ হবার প্রেরণা পায়। পাখিটার প্রতি দুজন কিশোর কিশোরীর অকৃত্রিম মমত্ববোধ এবং সমবেদনা গল্পটিকে এক অনন্য মাত্রায় উন্নীত করেছে। তাহলে এই শব্দগুলো মনে রাখবো, মমত্ববোধ, সমবেদনা, কারণ আমরা যখন সৃজনশীল করব তখন এটা কাজে লাগবে। তাহলে এই গল্পে কি ফুটে উঠেছিল? লীলা মজুমদার 1908 খ্রিস্টাব্দে কলকাতার বিখ্যাত রায় পরিবারে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ময়মনসিংহে। শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভাইজি তিনি। তার মানে
শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভাইজি, মানে ভাইয়ের মেয়ে। শিশু কিশোরদের জন্য লিখেছেন গল্প, উপন্যাস, নাটক, অনেক কিছু। তার কিছু বই হলো হলদে পাখির পালক, দিনে দুপুরে, বদ্রীনাথের বাড়ি, গুপির গুপ্ত খাতা, এগুলো। আকাশ ছোঁয়া কল্পনা, নির্মল হাস্য কৌতুক এবং গল্প বলার ঢঙের কারণে শিশু কিশোর সাহিত্যে তিনি ঈর্ষণীয় আসন তৈরি করেছেন। 2007 সালে তিনি মৃত্যুবরণ করেন। প্রিয় শিক্ষার্থী, তোমরা এভাবে পুরো গল্পটা পড়ে ফেলবা। এরপরে আমি তোমাদেরকে সৃজনশীল পড়াবো, তাহলে তোমরা সবকিছু পারবা। এমসিকিউ এগুলো থেকেই আসবে, পেরে যাবে তোমরা। ভালো থেকো।